নমস্কার, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল গপ্পোল্যাটস প্রাইভেট লিমিটেড। এখানে শুধু গল্প বলা নয়, অনুভব করানো হয়। হাসি এই ছোট্ট একটি ইমোশন মানুষের দৈনন্দিন জীবনে অনেক কিছু বদলে দিতে পারে। একটি হাস্যময় মুখ সমস্ত সমস্যার সহজেই সমাধান করতে পারে। হাসি শরীরের এন্ডরফিন হরমোন নিঃসরণ করে, যা আমাদের ভালো অনুভব করায় এবং বিষণ্ণতা কমাতে সাহায্য করে। আজ এরকমই কিছু হাসির গল্প নিয়ে গপ্পোল্যাটস প্রাইভেট লিমিটেডের তরফ থেকে আমরা হাজির হয়েছি, আর আপনাদের জন্য তুলে ধরেছি অভিষেকদের কলমে ছোট্ট 3টি মজার গল্প। আসুন আমরা সবাই মিলে একবার মন খুলে একটু হেসে নিই, আর তার সাথে সাথে গল্পের মজাও নিই। আজকে আমাদের প্রথম গল্প, চোরের জীবনে রবীন্দ্রনাথের প্রভাব। গল্প পাঠে সৌরভ রয়, অভিষেক দে এবং সুদীপ চক্রবর্তী। আজকে একটা মজার গল্প বলি। ঘটনাটি কালুমানিককে নিয়ে। কালুমানিক হলো এই তল্লাটের জনৈক চোর। সেদিন রাতে পুলিশ ওকে চুরির দায়ে পাকড়াও করলো। পরের দিন তাকে চালান করা হলো ম্যাজিস্ট্রেট কোর্টে। ঘটনার সূত্রপাত সেখান থেকেই। কালুমানিক হাজির হো। অর্ডার অর্ডার অর্ডার। ম্যাজিস্ট্রেট জিজ্ঞাসা করলেন, তুমি চুরি করেছো? মানিক উত্তর দিল, আগে না হুজুর, আমি তো শুধু কবিগুরুর নির্দেশ পালন করছি। তার মানে? হুজুর, গতকাল মাঝরাতে একটা গান ভেসে এলো। আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, ভাবলাম আমি বা বসে থাকি কেন, আমিও যাই। তাই বেড়াইয়া পড়লাম। তারপর? হুজুর, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাইতাছি, শুনি একখান বাড়ি দিয়ে আওয়াজ বাইরে হয়ে আইলো, এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে। সাথে সাথে ঢুকে বললাম। বলো কি? ঘরে ঢুকেই শুনলাম ঘরেতে ভ্রমর এলো গুনগুনি। বেশ আনন্দ পেলাম, বুঝলাম আমারে স্বাগত জানাচ্ছে। এদিক ওদিক তাকাইয়া কি করব ভাবতাছি, তখন শুনতে পাইলাম, এবার উজাড় করে এলাম হয়ে আমার যা কিছু সম্বল। আগে হুজুর, কবিগুরুর আদেশ তো আর অমান্য করা যায় না। সব মালপত্র এক জায়গায় জড়ো করে ফেললাম জানেন। সঙ্গে সঙ্গে কানে ভাইসা আইলো, আজি দক্ষিণ দুয়ার খোলা। পিছনের দরজা দিয়ে যখন বাড়াইয়া বললাম, তখন ওই বিরসিক পুলিশগুলো না আমার এসে ধইরা ফেললো। আমি কতবার বোঝানোর চেষ্টা করলাম, আমি চুরি করিনি, শুধু রবীন্দ্রনাথের নির্দেশ পালন করছি মাত্র। ওরা বোধহয় রবীন্দ্রনাথের নামই শোনে নাই হুজুর, সোজা আপনার কাছে নিয়ে চলে এলো। ঠিক আছে, তোমাকে 3 বছরে কারাদণ্ড দিলাম। তাই এই বিষয়ে তোমার রবীন্দ্রনাথ কিছু বলেছেন? আগে আছে হুজুর, আছে আছে, আলবাত আছে। উনি বলেছিলেন, এ পথে আমি যে গেছি বারে বারে, ভুলিনি তো একদিনও। অর্ডার 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 অর্ডার। জেলে যখন থাকবে তখন তুমি তোমার রবীন্দ্রনাথকে কি বলবে? হুজুর, আমি বলবো, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার। শুরু হচ্ছে আজকে আমাদের দ্বিতীয় গল্প, নিজের মুখ সামলে বলুন। গল্প পাঠে অভিষেক দে, ত্রিশাগ্নি সরকার এবং বিক্রম ভৌমিক। সকালে ঘুম থেকে উঠে দেখি নরমে গরমে বৃষ্টি হচ্ছে। দেখে দিলরুবা হয়ে গেল। অফিস ছিল, কিন্তু বছর যেহেতু শেষ হয়ে এসেছে এবং জমে থাকে একগুচ্ছ সিএল, যেহেতু চক্রবৃদ্ধি হারে বর্ধিত হওয়ার কোনো সম্ভাবনা নেই, তাই বজ্রকণ্ঠে ঘোষণা করলুম, যাবো না আজ অফিসে। তারপর বউকে উদ্দেশ্য করে মাখো মাখো গলায় বললাম, বুঝলে আজ তো রেনি ডে, তা দুপুরে খিচুড়ি আর কষা মাংস হোক না, জমে যাবে পুরো। এই হেন প্রিয় সম্ভাষণে বউ বিন্দুমাত্র পুলকিত হয়েছে বলে মনে হলো না, বরং নিরস গলায় সে বলল,
খিচুড়ি? খিচুড়ি খাবেন উনি? খিচুড়ি করতে গেলে গোবিন্দভোগ চাল লাগে, তো সে চাল বাড়িতে বাড়ন্ত। মুগের ডালও নেই। আর চিকেন, সে তো দূরস্থান। মুরগির ডিম পর্যন্ত নেই। ভেবে ভেবে বাবু এমন মেনু মাথায় বার করলেন, তা বানানোর জন্য যা কিছু প্রয়োজন তার কোনোটাই বাড়িতে নেই। বললুম, মধ্যবিত্তের স্বভাবই ওই, বিয়ে যা সবচেয়ে তার সাধ্যাতীত সেটাই অ্যাসপায়ার করে বসে। তো কই বাদ নেই, খাদ্যপ্রদান না থাকুক, খাবার লোক তো সোলানো রয়েছে, সুতরাং কোনো না কোনো একটা ব্যবস্থা হবেই। অতপর স্বাদ এবং সাধ্যের দূরত্ব দূরীকরণের লক্ষ্যে এক হাতে ছাতা আর অন্য হাতে সাইকেলের হ্যান্ডেল ধরে চললুম বাজারে। বাজারটা যা সেরে ফিরে আসছি, এমন সময় বাজারের এক কোণে চোখে পড়ল একটা নতুন দোকান। দিন কয়েক হলো খুলেছে। বাইরের স্ট্যান্ডে নানা রকমের ম্যাগাজিন, কম্পিটিশন, সাকসেস এইসব সাজানো থাকে। এমনিতে বয়স যত বাড়ছে ততই আত্মকেন্দ্রিক হচ্ছে। আজকাল খবরের কাগজ বিশেষ পড়ি না। অমিয় চক্রবর্তীর ভাষায় দেশের দশের সাধনা সুনাম সম্পর্কে উদাসীনতা ক্রমশ গগনচুম্বী হয়ে উঠছে। ফলে খবরের কাগজ পড়াটাকে সময় এবং অর্থ দুইয়েরই অপব্যবহার বলে জ্ঞান করি। কিন্তু আজ যেহেতু মাসের গোড়ার দিকে ছুটির দিন, সেহেতু কিঞ্চিত অপব্যয়ী হতে বাধা নেই মনে করে পায়ে পায়ে গিয়ে দাঁড়ালুম দোকানটার সামনে। গলা খাকারি দিয়ে জিজ্ঞেস করলুম, ভাই খবরের কাগজ রাখেন? সঙ্গে সঙ্গে পাশ থেকে কখনো ভূমি স্পর্শ করে না এমন কণ্ঠে কে যেন বলে উঠলেন, আপনি বাঙালি তো? ঘাড় ঘুরিয়ে দেখি চোখে মোটা ফ্রেমের চশমা আটা, গোলগাল হাফ টেকো ফতুয়া পরিহিত এক মধ্যবয়সী দাঁড়িয়ে রয়েছেন। ঘাবে গিয়ে বললাম, হ্যাঁ। তিনি চোখ মুখ কঠিন করে বললেন, দেখে তো শিক্ষিত বলেই মনে হয়। ভাবছিলাম বলি সেটা আমার দোষ নয়, কিন্তু বলতে পারলুম না। কোনো ক্রমে বললুম, মানে তো? ভদ্রলোক বললেন, একজন শিক্ষিত বাঙালি হয়ে খবরের কাগজের মতো শব্দ উচ্চারণ করতে আপনার লজ্জা হয় না? কোন উত্তরের কি পরিণতি হবে কিছুই বুঝতে পারছি না। তাই অস্ফুটে বললুম, মানে? তিনি নাকটাকে আকাশের দিকে তাক করে বললেন, জানেন না, খবর শব্দটা আরবি আর কাগজ ফার্সি শব্দ। এই জাতীয়তাবাদী যুগেও বিদেশি শব্দে দাসত্ব বৃত্তি না করলেই নয়। থতমত খেয়ে বললুম, ও ও ও, মানে মানে তবে কি সংবাদপত্র বলবো? ভদ্রলোকের মুখটা সরু হয়ে এলো। ছ্যা ছ্যা ছ্যা, আর কতদিন বাংলা সংস্কৃতে ধামাদারি হয়ে থাকবে বলতে পারেন? এ ভাষার একটা স্বাতন্ত্র্য নেই। আমার কাছে গোটা ব্যাপারটা তখন দস্যুমোহনের গল্পের মতন রোমাঞ্চকর এবং বিভ্রান্তিকর হয়ে উঠেছে। মিনমিন করে বললুম, তাহলে মানে নিউজ পেপার বলতে পারি? তিনি এমন ভাব করলেন যেন গে আশ্বলা পড়েছে। তা বলে শেষে এই মেচ্ছ ভাষা স্মরণ নিলেন? ঔপনিবেশিক মানসিকতাটা এবার তো ত্যাগ করুন। আমি ধরনের দ্বিধা খুঁজতে খুঁজতে খবরের কাগজে দেখে অঙ্গুলি নির্দেশ করে বললাম, তাহলে ওই ওই জিনিসটাকে কি বলবো? যদি একটু বলে দেন। মানে আপনি নিজে ওটাকে কি বলেন? তিনি মেঘের গতি প্রকৃতি দেখতে দেখতে বললেন, আমি কি বলি সেটা আমার ব্যাপার। আপনার মুখ, আপনি সামলে কথা বলবেন। বলেই ভিড়ের মধ্যে কোথাও হারিয়ে গেলেন। দোকানি ছেলেটি এতক্ষণ বাকরুদ্ধ হয়ে আমাদের কথোপকথন শুনছিল। এতক্ষণে সে সম্বিত করে পেয়ে বলল, না না দাদা, ওই খবরের কাগজ এখন আমরা রাখি না, ওইসব এখন আর কেউ পড়ে না। আমি বললাম, বাঁচিয়েছ বলে চলে এলাম। ফেরার পথে বৃষ্টির ভেতরে সাইকেল চালাতে চালাতে মনে হলো, বাজারের ওই ভদ্রলোক ভাগ্যিস পুরাকালে জন্মান্য, না হলে বাংলা ভাষাটা বোধ হয় তৈরি হতো না। আজকে আমাদের তৃতীয় এবং শেষ গল্প বৌদি কেস। গল্প পাঠে সুদীপ চক্রবর্তী, অভিষেক দে, সৌরভ রয় এবং শর্মিষ্ঠা চক্রবর্তী। এককালে যখন কলকাতা মেডিকেল কলেজে ইন্টার্ন ছিলাম, তখনকার একটা মজার গপ্প বলি শুনুন। রোগীর সাথে যারা আসেন তাদের আমরা পেশেন্ট পার্টি বলে থাকি। অধিকাংশ ক্ষেত্রেই পেশেন্ট পার্টির সংখ্যা 2 থেকে 5-এর মধ্যেই সীমাবদ্ধ থাকে, তবে মাঝে মাঝে তার ব্যতিক্রম হতো বই কি।
পেশেন্ট পার্টি আসতো ট্রাক বোঝাই করে। এদেরকে আমরা বলতাম বৌদি কেস। পাড়ার জনপ্রিয় কোনো বৌদি অসুস্থ হলে হই হই রই রই করে দুপুর ঠাকুর পড়া আসতো পাড়া ঝেঁটিয়ে। ট্রাক থেকে নেমেই চিৎকার শুরু করতো, কোথায় কোথায় ডাক্তার, ডাক্তার কোথায়? আর টেবিল চাপড়াতো দুরুম দারাম করে। এসব ওই ছাত্র জীবনেই আমাদের গা সওয়া হয়ে গেছিল। ঠাকুরপো বাহিনীকে বিন্দাস হ্যান্ডেল করে গম্ভীর মুখে রুগী দেখতাম আমরা। একদল ঠাকুরপোকে অমুক ওষুধ আনতে দিতাম, তো অন্য দলকে তমুক। এইসব করেই মাঠ ক্রমশ ফাঁকা হতো। এগুলো হলো আমাদের চিকিৎসা বিজ্ঞানের প্রধান পাঠ, এবং এই প্রধান পাঠের পরীক্ষাটিতে ডিস্টিংশন সহ পাশ করেছিলেন আমাদের এক সিনিয়র। তাকে আমরা চোখে দেখিনি, কিন্তু তার পার্টি হ্যান্ডেল এক কিংবদন্তির পর্যায়ে পৌঁছেছিল। ধরে নিলাম তার নাম বিলেদা। সেই বিলেদার গপ্প বলবো আজকে। একবার এক বৌদি কেস এসেছে। বৌদি গায়ে আগুন দিয়েছেন। ভগবানের অসীম করুণা, একাধিক ঠাকুরপো তার উপর ঝাঁপিয়ে পড়ে সে আগুন নিভিয়েছেন। আগুন জাস্ট চুমু খেয়ে গেছে ডান পায়ের পাতাটিতে। কিচ্ছুটি হয়নি, পেটি কেস। কিন্তু ঠাকুরপোদের বোঝায় কে? বৌদির কাছে কিছু একটা করে প্রমাণ দিতে হবে তো। চললো হুঙ্কার। এই শালা ডাক্তারের বাচ্চা, দেখ দেখ ভালো করে দেখ। তার সাথে সাথেই চললো বরাহ, সারমেয় প্রভৃতির সাথে ডাক্তারদের তুলনা। আর চললো বৌদির ইন্ধনমূলক উস্কানি। ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু, আমি বাঁচবো তো? ও ঠাকুরপো, ঠাকুরপো গো, তোমরা আমাকে ঠিকঠাক বাড়ি নিয়ে যাবে তো? আমি আবার তোমাদের সবার কাছে ফিরতে চাই, পারবো তো? এতে পরিস্থিতি আরো বেসামাল হয়ে উঠল। এসব আমরা গায়েই মাখি না। এসব বলা পেশেন্ট পার্টির জন্মগত অধিকার। তাছাড়া আমি মনে করি ডাক্তার আর বরাহনন্দনের মধ্যে বিশাল কোনো তফাৎ নেই। দুই দলই চারিপাশে ভরে যাওয়া পাঁকের প্রতি উদাসীন থেকে কাজকর্ম করে বেড়ায়। তা সে যাকগে। মোটমাট কথা হলো, খানিক বাদে দেখা গেল ঠাকুরপোরা আজ একটু বেশি মরিয়া। একটা কিছু ভাঙচুর হবেই, যদি না এই মুহূর্তে ছত্রভঙ্গ করা যায়। ওষুধে স্লিপ ধরানোর ট্যাকটিক্স ফেল করে গেছে। পাহারারত পুলিশ নিয়মমাফিক প্রাণের ভয়ে মাথার টুপি আর হাতের লাঠি লুকিয়ে পাবলিকের মাঝে আমি তো তোমাদেরই লোক সেজে চুপটি করে বসে আছে। ঠিক এই একটা ইয়েতি অভিযান মার্কা সময়ে শক্তিমানের মতো আবির্ভূত হন বিলেদা। এসেই প্রথমে ঠাকুরপোদের নেতাকে ডেকে বলেন, শুনুন, কেস খুব সিরিয়াস, পা নষ্ট হয়ে যেতে পারে। আপনারা এক কাজ করুন, এক এক করে পাশের ঘরে আসুন। সবাই একটু থমকালো। নেতা বলল, কেন পাশে করে কেন যাবো দাদা? বিলেদা একটু দম নিলেন। চিত্রনাট্য মাপা তুমুল তুখোর পজ। তারপর বললেন, না, আসলে পুড়ে যাওয়া জায়গার চামড়াটা পাল্টাতে হবে। আসুন, আপনাদের এক এক করে চামড়ার স্যাম্পেল নিয়ে দেখি কারটা ম্যাচ করবে। ঠাকুরপোরা এরকম কথা আগে শোনেইনি। বুঝতেও পারছে না সত্যি নাকি গাঁজা। বিলেদাও এইবারে নিক্তি মেপে গর্জে উঠলেন, কই আসুন, দেখছেন পেশেন্ট খারাপ আছে। এই শুনে মিনিট খানেকের মধ্যে ময়দান পুরো ফাঁকা। ট্রাক এবং বৌদি ফেলে ঠাকুরপোরাও উধাও।